বাংলার 12 বুরিয়ারদের সর্দার ইসাখার পুত্র মুসাখার কবর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রয়েছে। বিষয়টি জানার পর থেকেই কবরটি দেখার জন্য মনটা আনচান করছিল, তাই দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আপনার চোখে পড়বে রাজু ভাস্কর্য, সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর এবং 3 নেতার মাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলে অবশ্যই এসব ঐতিহাসিক জায়গাগুলো দেখে যাবেন। বিশ্ববিদ্যালয়ের মসৃণ পাকা রাস্তা ধরে যখন হেঁটে যাচ্ছি, মনে তখন এক অন্যরকম ভালো লাগা অনুভূতি হলো। মনে মনে ভাবছিলাম, এই বিশ্ববিদ্যালয়ে ইসাখার পুত্র মুসাখা শুয়ে আছে, সেটা জানতামই না। ন্যায় পরায়ণের শাসক স্বীয় বীরত্বের কারণ বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আজও আছে ইসাখা। সেই ইসাখার পুত্র মুসাখা বাংলার মসনদে বসার পর পিতার ন্যায় পরায়ণ অব্যাহত রেখেছিলেন। মুসাখা সম্রাট জাহাঙ্গীরের আমলে 12 বুরিয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন। পিতা ইসাখার মৃত্যুর পর মুসাখা 1599 সালে সোনারগাঁয়ের মসনদে বসেন। স্বাধীন চিন্তা মুসাখা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করে গেছে, আর বৃহত্তর ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ জেলা নিয়ে অধিকাংশ স্থান নিয়ে তার রাজত্ব গঠিত হয়েছিল, আর সোনারগাঁয়ে ছিল তার রাজধানী। বাংলার ইতিহাসে মুসাখার চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসাখার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌতোক্তি বিভাগের সামনের মাঠের এক কোণায় রয়েছে। তাই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই হাতের ডান দিকে প্রাচীর ঘেঁষা গলির মধ্য দিয়ে চলতে লাগলাম। 30 সেকেন্ড হাঁটার পর ভারতীয় উপমহাদেশের এক স্মরণীয় বাঙালি, বহু ভাষার বীর, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এতটাই গভীর জ্ঞানী ছিলেন যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন এবং একই সাথে 1922-1924 সাল পর্যন্ত আইন বিভাগেরও খণ্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রায় 24টি ভাষা জানতেন। গুণী এই শিক্ষকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে। তার এই কবরটি মূলত শহীদুল্লাহ হলের পাশেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবরের পাশেই রয়েছেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর আনোয়ার আজিম চৌধুরীর কবর, আর এই 2 কবরের পাশে রয়েছেন ঐতিহাসিক মুসাখা মসজিদ। মুসাখার কবর এই মসজিদের পাশে, তবে সেখানে যাওয়ার আগে চলুন দর্শক এই মসজিদটি ঘুরে দেখি। মুসাখা মসজিদ বা এই মসজিদটি অত্যন্ত ছায়া সুনিবিড় মুঘল স্থাপনের অনুকরণে নির্মিত। ধারণা করা হয় এই মসজিদটি ইসাখার পুত্র মুসাখা নির্মাণ করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা, কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ আজও নামাজ আদায় করেন। 3 গম্বুজ বৈশিষ্ট্য দৃষ্টিনন্দন এই মসজিদটি 3 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মের উপর নির্মাণ করা হয়। এর নিচতলায় কয়েকটি কক্ষ আছে। নির্দিষ্ট কোনো শিলালিপি না থাকায় মসজিদটি ঠিক কত সালে নির্মাণ হয় এর কোনো সঠিক ইতিহাস জানা যায় না। তবে মসজিদের পাশে যে নাম ফলক আছে, মসজিদটি মুসাখা আমলে হলেও এটি শায়েস্তা খান আমলে নির্মাণ হয় এবং নির্মাণ করেন মুসাখার পুত্র মনোয়ার খাঁ। এই মসজিদের পূর্ব পাশে রয়েছে মুসাখার কবর। দর্শক, অবশেষে আমি পৌঁছে গেলাম মুসাখার কবরে। আমার পিছনে যে শুয়ে আছেন যিনি কবরবাসী, তিনি হচ্ছে ইসাখার পুত্র মুসাখা। কবরটি এক পলক দেখে কেউ বলতেই পারবে না কবরটি কার, কারণ এতে যেমন নাম ফলক নেই, তেমনি একেবারে অবহেলায় অযত্নে পড়ে আছে। কেউ বুঝতেই পারবে না যে এটি এক সময়ের ক্ষমতাবান মুসলিম শাসকের কবর। এই কবর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু। যে মানুষটির কথায় এক সময় এ বাংলা চলত, যে মানুষটির কথায় সারা জীবন ভয় করে চলেছেন মুঘল শাসকরা, মানুষটির কবর একেবারে অবহেলায় অযত্নে পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌতিক বিভাগের সামনের মাঠের এক কোণে। একবার চিন্তা করুন তো, একটা সময় এ মানুষটির যত্ন নেওয়া লোকের অভাব ছিল না, কত প্রিয়জন পাশে ছিলেন তার, অথচ আজ ভেবে দেখুন কি হবে ক্ষমতা দিয়ে, কি হবে হানাহানি করে, কি হবে কারিগরি টাকা রোজগার করে।
সারা জীবন পরিশ্রম করেও কি আমরা এ মুসা খাঁর মতো ক্ষমতাবান হতে পারবো বা তার সমান অর্থ কামাতে পারবো? নিজেকে একবার প্রশ্ন করুন। দেখুন, আজ মুসা খাঁ কিছুই নিয়ে যেতে পারেনি, বরং তার কবর এমন একটি স্থানে আছে যা অধিকাংশ মানুষেরই অজানা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক এবং প্রত্যন্ত অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের উচিত এই কবরটি শুধু পাকা করে দায়সারা সংরক্ষণ না করে এখানে অন্তত একটি নামফলক এবং মুসা খাঁর কর্মময় জীবনী সম্বলিত একটি সাইনবোর্ড টানানো অত্যন্ত জরুরি। তাহলে আগামী প্রজন্ম বিখ্যাত এই শাসক সম্পর্কে জানতে পারবে, তেমনি জানতে পারবে সাধারণ দর্শনার্থীরাও। দর্শক, এবার চলে যাচ্ছি নরখাদক জমিদার মীর আশরাফ আলীর কবর দেখার জন্য। বাংলার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে মীর আশরাফ আলীর নাম জানতে পারি। প্রচুর ধন সম্পত্তির মালিক ছিলেন তিনি। মীর আশরাফ আলী পৈতৃক সূত্রে জমিদার ছিলেন না। তিনি প্রথমে ইরান থেকে ভারতের ইলাহাবাদে যান, সেখান থেকে জীবিকার সন্ধানে এই বাংলায় আসেন। তারপর নিজেকে একটু একটু করে জমিদারি প্রতিষ্ঠিত করেন। কিন্তু এই জমিদার ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সাদা টাইলস দিয়ে ঘেরা জায়গাটিতে চিরঘুমিয়ে আছেন মীর আশরাফ আলী। এর নাম ফলকে লেখা বিশপ হেবার বিরচিত জার্নাল পুস্তকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মুসলমান নামে কৃতিত্ব মীর আশরাফ আলী। এটা থেকে জানা যায় তার উত্তরসূরি সৈয়দ আলী আহমেদ এই কবরটি চিহ্নিত করেন এবং নাম ফলক নির্মাণ করেন। বিশপ হেবার ছিলেন একজন বিখ্যাত ভ্রমণকারী। ব্রিটিশ আমলে ভারতবর্ষে ভ্রমণের এক পর্যায়ে কলকাতা থেকে ঢাকাতে আসেন। তিনি তার ভ্রমণ কাহিনীতে এ বাংলার চমৎকার বর্ণনা রয়েছে। সর্বজন বিদিত এই ভ্রমণকারী যেখানে মীর আশরাফ আলীকে সম্ভ্রান্ত মুসলমান হিসাবে আখ্যায়িত করেছেন, সেখানে আবার তাকে নরখাদক বানিয়ে দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। মীর আশরাফ আলী জন্মেছিলেন ইরানের সিরাজে। তিনি ছিলেন একজন শিয়া সম্প্রদায়ভুক্ত। 1800 খ্রিস্টাব্দের দিকে জন্মস্থান থেকে ভারতবর্ষের ইলাহাবাদে যান। তারপর জীবিকার তাগিদে এ বাংলায় পাড়ি জমান। এখানে এসে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মদকপুষ্ট ঢাকার নায়ক নবাব নুসরাত জং ও তার পরের নবাব শামসুদ্দৌলার সভাসদে বেশ কয়েক বছর চাকরি করেন। মীর আশরাফ আলী বেতনের জমানো অর্থ দিয়ে জমিদারি কিনতে শুরু করেন। ঢাকা সহ তৎকালীন ত্রিপুরা, কুমিল্লা, বাকেরগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলা সহ ছিল তার জমিদারি। তখন তার জমিদারি আয়তন ছিল 3 লাখ বিঘা। এসব সম্পত্তি থেকে বার্ষিক আয় হতো অন্তত 2.5 লাখ টাকা। কুমিল্লা জেলার নবীনগর উপজেলায় ছিল তার জমিদারি এস্টেট। তিনি থাকতেন মুরাদনগরে। ব্রিটিশ সরকারের প্রতি মীর আশরাফ আলীর ছিল আনুগত্য। ত্রিপুরা যুদ্ধে ব্রিটিশদের অর্থ প্রদান ছাড়াও আরও বিভিন্নভাবে সাহায্য করেন। পরে ব্রিটিশরা সাহায্যর অর্থ ফিরিয়ে দিতে চাইলে তিনি তা নেননি। এর কৃতজ্ঞতায় তাকে খান বাহাদুর উপাধি দেওয়ার প্রস্তাব করা হলে তিনি তা গ্রহণ করেননি। প্রচলিত আছে মীর আশরাফ আলী এমন কোনো খারাপ কাজ নেই যে তিনি করেননি। তার সম্পর্কে যে প্রথমে যে তথ্য পাওয়া যায়, তিনি নাকি নরখাদক ছিলেন, অর্থাৎ মানুষের মাংস খেতেন। শোনা যায় একবার মানুষের কলিজা খেতে চেয়েছিলেন মীর আশরাফ আলী। তার বাবুর্চিকে কলিজা রান্নার আদেশ দেন। বাবুর্চি ভয় পেয়ে যান। যে কোনো প্রাণীর কলিজা মাংসের থেকে সুস্বাদু হয়। যদি জমিদার মানুষের কলিজা স্বাদ পেয়ে যান তবে আরো বেশি বেশি কলিজা খেতে চাইবেন। একজন মানুষ মারলে তার মাংস অনেক দিন খাওয়া যায়, কিন্তু একটি দেহে তো একাধিক কলিজা থাকে না। এক্ষেত্রে মীর আশরাফ আলী কলিজা খাওয়ার লোভে বেশি বেশি মানুষ হত্যা করবেন। তাই বাবুর্চি বুদ্ধি করে কলিজার সাথে তিতা কিছু মিশিয়ে রান্না করেন। জমিদার সেই কলিজা মুখে নিয়ে মাত্রই থু দিয়ে ফেলে দেন। এরপর কখনো তিনি মানুষের কলিজা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। এও জানা যায় মীর আশরাফ আলী ছিলেন চরিত্রহীন ও নারীলোভী। মুরাদনগরের মেয়েদেরকে নিয়ে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করতেন। এছাড়া সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগও আছে।
অত্যাচার সহ্য করতে না পেরে মুরাদনগরের লোকজন এক গোপন জায়গায় সভা ডাকেন। সিদ্ধান্ত হয় যে রাতে মীর আশরাফ আলীর মঞ্জিলে অতর্কিত হামলা করে পরিবার সহ তাকে হত্যা করা হবে। কিন্তু সেই সভায় জমিদারের এক তোষামতকারী উপস্থিত ছিলেন। তিনি দ্রুত গিয়ে খবরটা জানান। জমিদার তাকে পুরস্কৃত করে দ্রুত পরিবার নিয়ে ঢাকায় পালিয়ে যান। ঢাকার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের নিকটস্থ ফুলবাড়ি এলাকায় রাজকীয় প্রাসাদ ছিল তার। সেখানে 1829 সালে তার মৃত্যু হয়। মীর আশরাফ আলীর এই কুক্ষেত্রের কথা ইতিহাসে কোথাও উল্লেখ নেই। বেশ কিছু লেখাও পড়েছি, সেখানে মানুষের মাংস বা কলজা খাওয়ার বিষয়টি কোথাও খুঁজে পাইনি। তবে অনলাইনে বেশ কিছু লেখায় এগুলো বেশ রং মিশিয়ে উপস্থাপনা করা হয়েছে, যা আমার কাছে অতি রঞ্জিত লেগেছে। মূলত সময়ের পরিক্রমায় বেশিরভাগ ইতিহাস বিকৃত হয়ে যায়। কয়েকশো বছর ধরে চর্চিত হওয়া সেসব ইতিহাস থেকে সত্যতা বের করা বেশ কঠিন। তাই বিশ্বাস বা অবিশ্বাসের সিদ্ধান্ত একান্তই আপনার।